সকালে ঘুম থেকে উঠেই চুলায় ভাত বসানোর কথা ছিল গৃহিণীর। মাছ থেকে শুরু করে শাকসবজি সবই ধুয়ে কেটে রাখা, এবার প্রস্তুতি রান্নার। কিন্তু চুলায় আগুনই জ্বলছে না। প্রথমে ভেবেছিলেন কয়েক মিনিট পরেই হয়তো গ্যাস চলে আসবে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে অপেক্ষা দীর্ঘ হতে হতে এখন দিন থেকে সপ্তাহে এসে ঠেকেছে। তবুও দেখা নেই গ্যাসের। শুধু রান্নার চুলাই নয়, গ্যাসের টান পড়েছে সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প খাতেও। গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। অনেক কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট তীব্র হলেও শুরুতে নাকি দেশীয় বিশেষজ্ঞরা সমস্যাটাই চিহ্নিত করতে পারেন নাই, যে কারণে ভোগান্তি ব্যাপক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে আশার কথা হলো, ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে 3 জন বিশেষজ্ঞ এই ত্রুটি মেরামতের কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে সংকট কমবে বলে প্রত্যাশা জ্বালানি প্রতিমন্ত্রীর। কিন্তু প্রশ্ন হলো, শুধু টার্মিনাল চালু হলেই কি সংকট দূর হবে? অবশ্যই উত্তরে বিশেষজ্ঞরা বলছেন সমস্যা আরও গভীরে। তাদের মতে এফএসআরইউ সচল হলেও গ্যাসের চাহিদা পুরোপুরি দূর হবে না। তবে গ্যাস সংকটের স্থায়ী সমাধানটা কি? এছাড়া আমদানি নির্ভরতা কমাতে সাগরে গ্যাস অনুসন্ধান উৎপাদনে ভারত ও মিয়ানমার এগিয়ে থাকলেও বাংলাদেশ কেন পিছিয়ে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। AHM শফিকুজ্জামান, আপনি আসলে যেহেতু কনজিউমারদেরকে নিয়ে কাজ করেন, একটু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা দিয়ে শেয়ার করি। যেটি বলছিলাম শুরুতেই, যে আমরা অপেক্ষা করতে পারি, বাড়িতে গ্যাস না থাকলে 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা ঘন্টা পেরিয়ে গেছে এবং এখন আসলে সপ্তাহ পার হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আসলে গ্যাস কেন্দ্রিক যে নির্ভরতা ছিল সেখান থেকে আমাদেরকে বেরিয়েও আসতে হচ্ছে, বিদ্যুতের উপর নির্ভর করার সুযোগ তৈরি হচ্ছে। মানে এই যে একটা সংকট, দীর্ঘদিনের সংকট, সেই সংকটটা আসলে শুধু বাসা বাড়িতেই নয়, সেই সংকটটা এখন গিয়ে ঠেকেছে পরিবহন খাতে এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেই অবস্থার মানে কিছুক্ষণ পরেই হয়তো আমরা আবারও শুনতে পারবো পারভেজ ভাইয়ের কাছে। মানে এই অবস্থা থেকে আসলে আমরা দীর্ঘদিন ধরে শুধু একবার নতুন করে সমস্যা হবে, সমস্যার খানিকটা কাটে উঠলে আবার আমরা সব ভুলে যাই। বেরিয়ে আসার উপায়টা আসলে কি? আসলে ঠিক এই মুহূর্তে বেরিয়ে আসার বোধহয় উপায়টা কেউই জানেন না, এবং এখানে আমাদের জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ ভাই আছেন এবং আমরা আজকে বিকালে জ্বালানি মন্ত্রী মহোদয়ের সাথে একটি হাই পাওয়ার একটা টিমের সাথে আমরা একটা আলোচনা করছিলাম, বাট সেখানে কোনো সলিউশনের আমরা গল্প শুনিনি। আপনি যে উপস্থাপনে গৃহিণীদের সকালের গল্প থেকে শুরু করলেন, এই গল্পটা আসলে একটা দুর্বিষহ অবস্থায় চলে গেছে এবং এটি গ্যাসের এমন একটা বিষয়ে দাঁড়িয়েছে যে এটি প্রতিটা জায়গায় কিন্তু এটার ইফেক্টটা পড়েছে এবং এই সংকটটা আমরা অনেক আগে থেকে প্রেডিক্ট করছিলাম এবং দিনে দিনে আসলে খারাপ থেকে খারাপতর জায়গায় যাচ্ছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে প্রথম হলো এটার উত্তরণের উপায়টা কি, সেটা এখন উত্তরণের আসলে অপশনগুলো একদম সীমিত হয়ে গেছে। প্রথম যে জিনিসটা হলো যে এটার সাথে এমনভাবে জড়িত, আপনি বললেন যে আপনি গ্যাস থেকে আপনি এখন একটা ইলেকট্রিক চুলা কিনেছেন, আপনি বলছিলেন এখন ইলেকট্রিক চুলার যে বিদ্যুৎটা কোথা থেকে আসে? বিদ্যুতের কিন্তু এখনও সম্ভবত 30 থেকে 40% আমার কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টগুলো আসছে। সেখানে জুলাই মাস থেকে কিন্তু বিদ্যুতেরও মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আবার একটা বিষয় হলো যে বিদ্যুতের জন্য যে গ্যাসটা লাগবে সেখানে কার্টেল করার ফলে আমাদের কিন্তু প্ল্যান্টগুলো অনেকগুলো কিন্তু শাটডাউন করে দিতে হচ্ছে বা এরকম একটা পর্যায়ে। আমাদের যে আপনি চুলায় রান্নার জন্য যে খাবারটা আসে, অর্থাৎ আমাদের যে উৎপাদন ব্যবস্থায়, সেখানে আপনি দেখেন আমাদের সেচ থেকে শুরু করে আমাদের এই প্রতিটা জায়গায় কিন্তু আপনার গ্যাসের কিন্তু ডাইরেক্ট ব্যবহার আছে। সেটা কি, যে আপনি ধরেন পরিবহন করবেন, সেখানে আমার যে সিলিন্ডার যেটা দীর্ঘ লাইন, আমরা কয়েক মাস আগে যেটা দেখলাম ইরান যুদ্ধের পরে, এবং সেই লাইনগুলো কিন্তু আবার নতুনভাবে শুরু হয়েছে, অর্থাৎ পরিবহন সেক্টরে যেটা আছে। আর এখানে তো আমাদের বিজনেস লিডার আছে, পারভেজের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, ওনাদের যে কষ্টের গল্প, এটি আসলে মানুষ কতটুকু অনুধাবন করে। ইন্ডাস্ট্রিগুলো, ওনাদের এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আছে, এখানে লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে। এবং আমি যখন কিছুদিন আগে সরকারি ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি যেটা দেখলাম, আমাদের কিন্তু দ্বিতীয় কোনো অবস্থা ছিল না। আমাদের গ্যাসের কারণে মাহমুদ জিন্স থেকে শুরু করে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হয়েছে। ইভেন আপনার এখন যেটা শুনছি, আমাদের বড় একটা রিফাইনারি, যারা আমাদের খাদ্যশস্য যেটাই আছে আমাদের রিফাইন করে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে আসে, সবচেয়ে লার্জেস্ট যে রিফাইনারি, যেটা আমাদের যদি নামই বলি সিটি গ্রুপ, সেটা কিন্তু এই একই কারণে আপনার একটা সংকটের মধ্যে গেছে। আরও যে বড়গুলো আছে তারাও কিন্তু সংকটে আছে। এখন আমি জানি না
যে এই জায়গাটায় আমরা কিন্তু এর আগেও বলেছিলাম এবং প্রাক বাজেট আলোচনায়ও কিন্তু এটি নিয়ে সবচেয়ে বেশি ফোকাসের কথা বলা হয়েছিল। এখন আপনি বলবেন যে কক্সবাজারের টার্মিনাল বিপর্যয় যেটা হয়েছে, এই জিনিসগুলো তো আপনার বিকল্প কী ব্যবস্থা আমাদেরকে তো চিন্তা করতে হবে। আপনার গ্যাস নেই, ঠিক আছে, আমাদের যে আদার যে এনার্জির যে সোর্সগুলো আছে সেটা আমরা কতটুকু এখানে ফোকাস করছি। এই জায়গাটিতে একটা প্রশ্ন আমি একটু করি আপনাকে, মানে আপনি বলছিলেন যে আপনি নিজেও একটা দীর্ঘ সময় সরকারের হয়ে কাজ করেছেন। আমলারা আসলে এই ধরনের সমস্যা যখন তৈরি হয়, জনগণের উপরে সরাসরি যে সমস্যাগুলো প্রভাব পড়ছে, তারা কি আসলে যথেষ্ট সচেতন থাকেন সেই সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে? কখনো কি আমরা দেখেছি? হ্যাঁ, না, বাংলাদেশে একটা বড় সমস্যা হলো আসলে কোঅর্ডিনেশন নেই। সেই কোঅর্ডিনেশন আপনার আজকে আলোচনা যেটা বিকালে হলো যে সোলারের উপরে আপনার ডিউটি আপনার কমানো হয়েছে। আবার এদিকে যেটা শুনলাম যে আপনাকে তো রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার জন্য একটা ফোকাস করেছে যে 20% টোটাল প্রোডাকশনের আপনার রিনিউয়েবল এনার্জিতে যাবে বাই সম্ভবত কত 1 বছরের মধ্যে বলা হচ্ছে, এবং সেটা তারা খুব জোর দিয়ে বলছে। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আসলে 20% সোলার যেতে পারবে কিনা। ইভেন এখানে আবার এনবিআর জ্বালানি মন্ত্রণালয় যেটা বলছে, এনবিআর আবার এখানে কিন্তু আবার 15% কিন্তু আপনার ইম্পোর্টে কিন্তু ডিউটি বসিয়েছে, আপনার এক্সট্রা যেটা বলে সাপ্লিমেন্টারি ডিউটি বা ভ্যাট বসিয়েছে। তাহলে কি হচ্ছে যে সরকার তো টোটালটাই সরকার। এখন জ্বালানি মন্ত্রণালয় তার কাছে ফোকাস আপনার সাশ্রয়ী মূল্যে কীভাবে আপনার এনার্জিটা দিবে এবং এনার্জি সিকিউরিটির যে ইস্যুগুলো আছে। এখন ধরেন ওখানে যদি এনবিআর যদি তার ডিউটিটা কালেকশনের জন্য আপনার ওই রিনিউয়েবল এনার্জির উপরে ভর করে, অথবা আমি যেটা আগেও বলেছি যে এসেনশিয়াল কমোডিটির ইম্পোর্টের ক্ষেত্রে যদি বসায়, তাহলে তো আপনার মানুষ তো সাশ্রয়ী থাকবে না, মানুষের তো আসলে কষ্টের মধ্যে থাকবে। চক্রের মধ্যে আসলে আমরা আবর্তিত হচ্ছি। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, যেটি কথা আসলে আমরা বললাম যে গত মঙ্গলবার মহেশখালীর যে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেটি বন্ধ হয়। এখন পর্যন্ত সেই সমস্যার আমরা সমাধান করতে পারি নাই। মানে 1 সপ্তাহের বেশি একটা পুরো রাষ্ট্রীয় সমস্যার আমরা কেউ আসলে কোনোভাবেই সমাধান করতে পারছি না। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিনে গ্যাসের চাহিদা যেখানে 380 কোটি ঘনফুট, সেটা এখন হচ্ছে 220 কোটি ঘনফুট। মানে এটা কি অর্ধেকেরও নিচে নেমে আসবে আরও কয়েকদিন গেলেই? না, এখন যেই অবস্থায় আছে এতটুকু আমরা পাবো, কারণ একটা এফএসআরই চলছে আর আমাদের নিজস্ব ফিল্ড থেকে যা আসছে এতটুকু পাবেন। কিন্তু দেখেন আমাদের প্রথম যে অবস্থা আপনি যেটা বললেন 3800, হ্যাঁ, আর 4000 আমাদের ডিমান্ড, কিন্তু আমরা তো নর্মাল টাইমে এই ক্রাইসিসের আগে ওখানেই তো 30% আমাদের শর্টেজ। তো আমরা তো ওই অবস্থায় চলছি যেখানে ইন্ডাস্ট্রি কোনো রকমে চালাচ্ছিল, তাদের প্রচুর অসুবিধা হচ্ছিল, তা চালাচ্ছিল। তো সেখানে যদি এটা হয় তাহলে আপনি তো বুঝতেন যে হাহাকার যেটা অ্যাকচুয়ালি ওইটা হয়েছে, হ্যাঁ, যে এটা হাহাকারের পর্যায়ে চলে গেছে, যেখানে অল সেক্টরস এফেক্টেড হয়ে গেছে এখানে, হ্যাঁ, ইনক্লুডিং বিদ্যুৎ। তো এখন কথা হচ্ছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। এখন মানে এরকম একটা তীব্র সংকট, সেটি শুরুর দিকে দেশীয় বিশেষজ্ঞরা সমস্যাটা চিহ্নিতই করতে পারেন নাই। এখন যদিও বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হয়েছে, আমরা আশা রাখছি যে তারা হয়তো সমস্যাটা খানিকটা কাটিয়ে উঠতে আমাদেরকে সহায়তা করবে। কিন্তু দেশীয় বিশেষজ্ঞরা কেন সমস্যাটা চিহ্নিত করতে পারেন নাই? এটা তো ওন বাই অ্যাক্সেলারেট, ঠিক না? এটা তো বিদেশি একটা প্রতিষ্ঠান। এখানে দেশি বিদেশি তো হওয়ার ব্যাপারটা তো হওয়া উচিত না, মানে তাদেরই তো দায়িত্ব। এবং এই আজকাল তো একটা ফ্লাইটে এক্সপার্ট আনা তো 24 ঘন্টার ব্যাপার, ঠিক না? তো এটা ওই ব্যাপারটা আমি খুব একটা না। আজকে এই আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন তাতে মানে কাজ হচ্ছে। আই থিঙ্ক পার্টসগুলোও আছে, একটু সময় লাগবে আর কি। পুড়ে গেলে তো একটা সমস্যা হয়ে যায়, ঠিক না? এটা তো ইজ নট দ্যাট একটা জিনিস বিকল হয়ে গেছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। পুড়ে গেলে অনেক জিনিসপত্র একটা এফেক্টেড হয়ে যায়, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে সমস্যাটা, এই যে আপনি যদি মানে যেটা আমাকে দিন আনি দিন খাই অবস্থায় যদি চলেন, হ্যাঁ, আমাদের যেটা চলছিল, তখন একটা কিছু হলেই তো এটা গোলমাল। অ্যান্ড দিস নট দ্য ফার্স্ট টাইম। দেখেন কিছুদিন আগেও কিন্তু একটা হয়েছিল এটা। এবং আমরা যদি আরেকটা এফএসআরইউ মিনিমাম না আনতে পারি তাহলে এরকম জিনিস থেকে আমরা সহজে বার হতে পারবো না। রিপিটেডলি চলতে থাকবে। একটা দিয়েও তো আমরা ধরেন আরও 500 বাড়বে, কিন্তু আমাদের ঘাটতি তো 1000-এর উপরে। তো আমাদের 2টা দিলেও ঘাটতি থাকে, আপনি চিন্তা করেন। এবং আমাদের ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, অনেক ডিমান্ড যেগুলো বসে আছে। এরকম যারা ইন্ডাস্ট্রি করে ফেলেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তারা গ্যাস পায় নাই। তারা কি অবস্থায় আছে আপনি মানে এটা কল্পনাই করা যায় না, হ্যাঁ। যে ওরা চালাতেই পারেনি কখনো ইন্ডাস্ট্রিগুলা, কারণ তারা গ্যাস পায়নি। আদৌ কখনো পাবে কি পাবে না কিছুই বলা যাচ্ছে না।
একটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে সবাইকে সাফার করা ইকুয়ালি, তো তখন আসবে একটু গ্যাস, তখন সবাইকে একটা কানেকশন দিয়ে দেবে, তখন সবাই একটা প্রবলেমের মধ্যেই চলবে। মানে যা সমস্যাটাই আমাদের জন্য অভাবের সংসারে যেভাবে চলে ঠিক এইভাবে চলছে। এখন কথা হচ্ছে দেখেন, এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা কিন্তু নতুন না, এটা কিন্তু 2015 থেকে, এখন 2015 থেকে একটা সমস্যা কন্টিনিউ করছে ওভার 3 গভর্নমেন্টস। আমি বলবো আপনি যদি এটাকে সলভ করার কোনো স্টেপই না নেন, কোনো গভর্নমেন্টই না নেন, তাহলে এটা বাড়বেই, এবং বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থায় এসছে যেটা আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। ওকে, পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে, অ্যান্ড ইট কুড গেট ওয়ার্স, বাট আমি বুঝতে পারছি না হাউ ওয়ার্স ক্যান ইট গেট, ইট ইজ ভেরি ব্যাড। মানে সামনের দিনগুলো কি তাহলে আসলে আমাদের আরো খারাপ না, পরিস্থিতির জন্য ওরকম মানে থাকতে হচ্ছে? আমরা তো খুব খারাপ পরিস্থিতিতে আছি, আর কত খারাপ, মানে চাইতে খারাপ হওয়ার আর নতুন করে মানে সুযোগ নেই। এটা এনাফ খারাপ। আপনি ধরে নেন যারা যারা আপনি তো গ্যাস পাচ্ছেন না বললেন, ঠিক না, উনি গ্যাস পাচ্ছেন না। সিএনজিতে আমার ওই ড্রাইভার ওই একজন বলছিল যে একজন 2 দিন পর পর, হ্যাঁ, সে 8 ঘন্টা ইয়ে করে, আর তারপরের দিন 300 টাকার গ্যাস পেয়েছে। হ্যাঁ, এবং সেটি কিন্তু পরিবহন খাতের এই ভাড়াটা কিন্তু আবার যারা ভোক্তা আছেন তাদের উপরেও এসে ঠেকছে। মানে 200 টাকার ভাড়া এখন 800 টাকা পর্যন্ত চালাতেই পারছে না, ঠিক না, বেচারা চালাতেই পারছে না, ওর তো যে রুজি হচ্ছে না। তাহলে দেখেন আমরা এই প্রবলেমটাকে অনেক দিন ফেলে রেখেছি। এখন লেটস গো ব্যাক, যে আওয়ামী লীগ গভর্নমেন্টে যখন জায়গাটাতে আমি আসবো আপনার কাছে, মানে সমস্যাটা আসলে দিন দিন বাড়ছে, আমরা এতদিন ধরে শুধু সমস্যা দেখছি কিন্তু সমাধানের প্রয়াসটা আসলে আমরা করি নাই কেন? করেছি, মানে ব্যাপার আমি বলি তাহলে একদম ক্লিয়ার বলে দিই। এই ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন একটা এফএসআরইউ পাইপলাইনে ছিল, সেই এফএসআরইউর মালিক ওর হোয়াটএভার, যেগুলি সামিট গ্রুপ ছিল, আমরা সবাই জানি সামিট গ্রুপের ইয়েটা, যেহেতু এটা সামিট গ্রুপ অ্যান্ড যেহেতু এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যেটা করা হয়েছে, ইমিডিয়েটলি উনি এটা ক্যান্সেল করে দিল ওনারা। হ্যাঁ, আরও কিছু ক্যান্সেল করেছিল, ভালো ভালো জিনিস। তখন আমাকে সাংবাদিকরা যখন এসে জিজ্ঞেস করলো, স্যার আপনার এটা মন্তব্য কি, আমি বললাম দেখো, তোমার শত্রুকে মারতে গিয়ে তোমার যদি বেশি ক্ষতি হয় এই কাজটা তুমি করবে? এই জায়গাটাতে এই সরকার তো ওই জিনিসটাই করেছে, ওটাকে ইয়ে করে দিয়েছে। চৌধুরী পারভেজ, আপনার কাছে আসি, মানে মানে কিছুদিন আগে আমরা দেখলাম জ্বালানির একটা তীব্র সংকট, এখন আবার গ্যাসের সংকট। মানে ব্যবসায়ীদের সাথে কথা বলতেই হয়তো এখন অনেকের ভয় লাগছে, মানে তাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা নতুন করে আর বলার সুযোগ নাই। যেই সময়টাতে আসলে আমরা রাজনৈতিকভাবে খানিকটা স্থিতিশীল হওয়ার কথা চিন্তা করলাম, ব্যবসায়ীদেরকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি, সেই সময় কি সত্যি আমরা এগোলাম নাকি আসলে আমরা দিন দিন খাদের কিনারে পড়ছি? আপনি তো শুরুই করলেন যে আপনাদের অবস্থা আমরা জানি। আপনি যখন স্টার্ট করলে তখন বললেন যে বাসা বাড়িতে যে ভাবলাম যে 1-2 দিন বোধহয় কষ্ট হবে, এটা এখন 1 সপ্তাহ হয়ে গেল, এখন না পারতে গ্যাসের চুলা বাদ দিয়া ইলেকট্রিক চুলা কিনা এটা দিয়া বাসার রান্নাবান্না করার চেষ্টা করতেছেন। এখন রান্নাবান্না কিন্তু করা যায় ইলেকট্রিক চুলা দিয়া। ইন্ডাস্ট্রি গ্যাস বেস যেসব ইন্ডাস্ট্রি ওগুলি কিন্তু এই ইলেকট্রিক চুলা দিয়ে করা যাবে না, এটা হলো বাস্তবতা। এবং আজকে যখন দেখা যাচ্ছে বাসা বাড়িতে পাওয়া যাচ্ছে না, ট্রান্সপোর্ট সেক্টরের দুনিয়ার লাইন এবং ওরা গ্যাস পাচ্ছে না, তখন এবার সবারই একটু একটু হুঁশ হচ্ছে। এদিকে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দিন ধরেই বলে আসতেছে যে আমাদের কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু এখন থেকে না, এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট 2 বছর থেকেই কিন্তু এই জিনিস শুরু হয়ে গেছে। তখনও কিন্তু বলা হলো, প্রাইস কিন্তু বাড়ায় দেওয়া হলো 278% আনইন্টারাপ্টেড গ্যাস দিবে বলে, এবং সেটা তো হয়ই নাই। এবং এগুলির কারণে কি হইল, আমরা দেখতে পারলাম যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু কমে গেল, এমপ্লয়মেন্ট কমতে থাকলো, মানুষের মধ্যে হাহাকার, চাকরি কিন্তু হচ্ছিল না। এবং ওইখান থেকেই কিন্তু আজকে আমরা বিপ্লব দেখলাম, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি শুরু হয়েছে চাকরির জন্য। কিন্তু হাহাকার, কোনো সেক্টরে কিন্তু কেউ চাকরি দেওয়ার সরকারও পারতেছে না, প্রাইভেট সেক্টরও পাচ্ছে না, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে না। এবং প্রাইভেট সেক্টর কিন্তু চিল্লাচ্ছে। তখন থেকে দেখা যাচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, তখন দেখা গেল যে ক্লাসিফিকেশন এনপিএলও ব্যাংকের বেড়ে যাচ্ছে, এবং ওইটা বলে ইনফ্লেশন হাই বলে ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিল, এবং এটা কোনো কমানোর কোনো স্কোপ কিন্তু দেখা গেল না। এবং তার মধ্যে গ্যাসের ক্রাইসিস, এবং এই যে ক্রাইসিস, এটার কারণেই আসলে এই বিপ্লবের পরে কিন্তু সবাই এক্সপেক্ট করছিল যে কিছু একটা হবে, যে সরকার বোধহয় একটু নড়ে চড়ে বসবে। কিন্তু দেখা গেল কি, ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এক্সপেকটেশন, তা আমরা আসলে ডক্টর ইউনূসকে বুঝতেই পারি নাই।
উনি যে আমাদেরকে এরকম ধাপ্পা দিবে এটা আসলে কেউ বুঝা সারে নাই কিন্তু মানে এখানে যদি ওনার যুক্ত ওনার করি, মানে সরকার ওনার আমলে আমরা হামের অবস্থা যেটা দেখলাম সেই একই রকম অবস্থা কি আবার আমরা এই সময় মানে গ্যাসের ক্ষেত্রেও দেখব? আরে হামে তো মানুষ মৃত্যুবরণ করছে এবং ওটা তো একটা অ্যাড্রেস করা গেছে একটা সার্টেন সেক্টরকে, কিন্তু ইন্ডাস্ট্রি এনার্জির জন্য যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি যদি না থাকে, গ্যাস যদি না থাকে, তাহলে মানুষ কিন্তু না খায় মরবে, ওটার সংখ্যা কিন্তু আর অনেক বেশি হবে কিন্তু দ্যাট ইজ এ ডেঞ্জার। আল্লাহ না করুক আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছাই। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে ওনারা এনার্জিকে প্রায়োরিটি তো দেয় না, ওরা ইগো ইউজ করছে। আসলে যারা সরকারে থাকে তাদের ইগো থাকা উচিত না কিন্তু, কারণ সে কিন্তু দায়িত্ব নিছে এই 18-20 কোটি মানুষের, এবং তাদের জন্য কোনটা সহনীয় হইতে পারে, কোনটা পসিবল, সেদিকে কিন্তু তাকানো দরকার ছিল। ওনারা কী করলো? এফএসএরিও কিন্তু তখনও দরকার ছিল আরেকটা, ওনারা সেটাকে ক্যান্সেল করে উনি কিন্তু আমার 2 বছর পরে আনার চিন্তা করছে। এই যে এফএসএরিও যে 2 বছর পরে, হোয়াট ইট ইন্ডিকেটস, আজকে যদি এখন আবার টেন্ডার দেয়, মাঝখানে কিন্তু 2.5 বছর, অলমোস্ট 2 বছর চলে গেল, 2.5 বছর দিকে যাচ্ছে, তাও 2.5 বছর পরে আসবে, তার মানে এটা কী দাঁড়াইলো? তখন থেকে এখন যদি হিসাব করি এটা 5 বছর, আমি কিন্তু 5 বছর পরে জিনিস পাবো। তাহলে আমার এখানে তাহলে আমার ইয়াটা কী করবে? আমরা তো ভেবেছিলাম যে এই সরকার যখন আসবে ও নিশ্চয়ই কিছু কিছু হোমওয়ার্ক করবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আপনি দেখেন এই যে বাজেট যে ডিক্লেয়ার করা হলো, বাজেটে কি বলা হলো? বাজেটে কিন্তু বলা হলো যে ওনারা এক্সপেক্ট করতেছে 6.5% জিডিপি গ্রোথ হবে, ওনারা এক্সপেক্ট করতেছেন ইনফ্লেশন 7.5%-এ আসবে, ওনারা মনে করতেছেন 2030-এর মধ্যে 1 কোটি জব ক্রিয়েট হবে এবং 2034-এর মধ্যে এটা 8.5% গ্রোথ রেট হবে। এখন এটা করার জন্য যেই জিনিসগুলি, যে সাপোর্টগুলি দরকার, ওই জায়গার অবস্থাটা কি? আমি যদি ওই জায়গায় তাকায় দেখি, আপনারা খেয়াল করেন যে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু বেড়েই আছে, ট্রান্সপোর্ট কস্ট এমনি কিন্তু অনেক হাই ছিল, এখন কিন্তু আরও হাই হবে। গ্যাসের কারণে আপনারা এই সরকার অলরেডি কিন্তু একটা গত 3-4 দিন আগে বলে দিছে যেসব ফ্যাক্টরিগুলি নতুন করে গ্যাসের পারমিশন পেয়েছিল গত 2-3 বছর ধরে, যারা কানেকশন পায় নাই, সেগুলি ওনারা এখন দিবে না। তার মানে কি? অনেকে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলি করছে এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, তারা চালাবে না। আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে আপনাদেরকে কষ্ট করতে হবে। ভাই, কষ্টটা একটা লিমিট আছে। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা সিটি গ্রুপের অবস্থা দেখছেন, একটা হেলদি অর্গানাইজেশন, জাস্ট সরকারের কারণে এই হেলদি অর্গানাইজেশনটা সিক হয়ে গেল। কেন? ওরা গভর্নমেন্টই কিন্তু বলছে ইকোনমিক জোন তোমরা করো, ইকোনমিক জোন গ্যাস ট্যাস সব আমি দিব। ওরা ইকোনমিক জোন করলো, ডেভেলপ করলো, ইকোনমিক জোন কইরা ওখানে যখন সে ইনভেস্টমেন্ট করলো এত 12,000 কোটি টাকা, এখন আর বলে যে গ্যাস দিবেন। আমি তো মনে করতে হবে, মানে কষ্টটা ঠিক আমরা ঠিক কত দূর না, আমার কথাটা হলো আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নেবে না? আমার সুরক্ষাটা কোথায়? এখন তো এটার জন্য তো গভর্নমেন্ট শুড হেল্প রেসপন্সিবল ফর ইট, ইজ নট দ্য প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কোন সরকারই আসলে কথা রাখতে পারছে না। এবং কি বলতেছে না, সিটি গ্রুপের জন্য আমরা কিছু একটা করছি, ব্যবস্থা করছি, ব্যাংকগুলি বসছে, ওদেরকে রিশিডিউল। আরে ভাই, রিশিডিউল ইজ নট দ্য সলিউশন। তুমি আমারে কেন, তুমি আমার হেলদি মানুষটা তুমি আমার সিক বানায় দিলা, এই জায়গাটা এটা তুমি আমার করতে পারো না। তো যখন সরকার কথা বলতে পারছে না, তাহলে একই সমুদ্র থেকে ভারত মিয়ানমার গ্যাস পায়, বাংলাদেশ পায় না। না, আমার কথাটা হলো বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।